ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো। সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে, সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ব্যাগে স্ক্যানিংয়ের সময় সেখানে পিস্তলের গুলি সহ ম্যাগাজিন পাওয়া গেছে। পিস্তল ছিল না, গুলি ভর্তি ম্যাগাজিনটা ছিল। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন আসিফ মাহমুদ, কিন্তু কিভাবে যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ব্যাগে স্ক্যানিংয়ের সময় সেখানে পিস্তলের গুলি সহ ম্যাগাজিন পাওয়া গেছে। পিস্তল ছিল না, গুলি ভর্তি ম্যাগাজিনটা ছিল। নানা রকম ঘটনা ঘটে। আমি একটু যদি প্রেক্ষাপটগুলো বলে রাখি, আমি প্রায় বলি যে আমার এই ভিডিওগুলো এক ধরনের ভিজুয়াল ডায়েরির মতো হয়ে থাকবে। মানে প্রথম দু একটা পোর্টালে নিউজটা আসে এবং সেই নিউজগুলো সরিয়ে ফেলা হয়। ইনফ্যাক্ট এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, এটা নিয়ে বেশি আমরা কথা বলবো। তারপর জার্নালিস্ট জুলকারনাইন সায়ের একটা ভিডিও পোস্ট করেন যেখানে আসলে এই পুরো ঘটনাগুলো দেখা যায়, কীভাবে স্ক্যান হচ্ছে, পরে কীভাবে পাওয়া গেল এবং সেটা পরবর্তীতে তার পিএসের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে চললো। আর দু একটা জায়গায় এটা নিয়ে নিউজ থাকলো। শেষে আমরা দেখেছি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা স্টেটাস দিয়েছেন। তিনি এখানে এই ম্যাগাজিনটা পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এটা তার অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে জানিয়েছেন। তার স্টেটাস দিতে দেরি হয়েছে কারণ তিনি তার ট্রাভেলিং শেষ করে তারপরে এই ব্যাপারে স্টেটাস দিয়েছেন, এরকম বলেছেন। কী কী ব্যাপারে আলোচনা হলো? প্রথম সবচেয়ে তীব্র আলোচনা সমালোচনা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটাই আসলে আগে কথা বলবো, কিন্তু ওর বাইরে এটার একটা বিরাট সিগনিফিক্যান্স আছে। আমি সেটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। প্রথম যে আলোচনাটা শুরু হলো এবং অনেকেই মনে করলেন, আমিও প্রাথমিকভাবে যেসব ডকুমেন্ট সোশ্যাল মিডিয়াতে এসেছে তাতে দেখে মনে হচ্ছিল এই অস্ত্রটা অবৈধ। কেন অবৈধ মনে করা হয়েছে সেটা যুক্তি হলো, প্রাথমিকভাবে যে কন্ডিশন দেওয়া হয়েছে একটা স্মল আর্ম মানে পিস্তল বা রিভলভার জাতীয় অস্ত্র নেওয়ার জন্য, সেটা অন্তত দুটো জায়গায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ম্যাচ করেন না। প্রধানটা হচ্ছে তার বয়স। ওখানে বলা আছে যে লং ব্যারেল গান মানে লম্বা নলের বন্দুক, সেটা তো আসলে রাইফেল, বড় মানে অ্যাসল্ট রাইফেল বা এসব নেওয়া যাবে না। লম্বা নলের বন্দুক বলতে বোঝানো হচ্ছে শর্ট গান, যেগুলোকে আমরা এক নলা দো নলা বন্দুক এভাবে বলি। সেটার জন্য 25 বছর, আর স্মল আর্মের জন্য, কারণ এগুলো অনেক বেশি প্রাণঘাতী এবং এগুলোর জন্য যে বয়সটা ঠিক নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 30। অনেকে খুঁজে দেখেছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স উইকিপিডিয়াতে 26 দেখাচ্ছে, ওনার বয়স 30-এর কম, এটা ফর শিওর। তো তাহলে তিনি তো এই বয়সই ম্যাচ করেননি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো পিস্তলের জন্য এর আগের 3 কর বছরে মানে 3 বছর তাকে 3 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। সুতরাং জনাব আসিফ মাহমুদ হয়তো এবার উপদেষ্টা হবার পর কর দিয়েছেন, আগে তিনি নিতান্তই ছাত্র ছিলেন, তার কর দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং তিনি সেই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করেন না। সেই আলাপে এটা দাঁড়ালো যে তিনি একটা অবৈধ অস্ত্রের অধিকারী হয়েছেন। এটা নিয়েই প্রচুর তুমুল শোরগোল হয়েছে। আমি পরে ইনফ্যাক্ট এইটার যে নীতিমালা পাওয়া যায় সেটা বের করে দেখতে গেলাম এবং সেখানে দেখলাম আসলে না, ওনার এই অস্ত্রটা অবৈধ না। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই অস্ত্রটা কেন। জুলাই গণঅভ্যুত্থানের কারণে তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগেন, এটাও ভুল না। তাদের এই নিরাপত্তাহীনতা থাকতে পারে, সম্ভাবনা আছে। যদিও একজন উপদেষ্টার সেই ক্ষেত্রে তার নিরাপত্তা প্রোটোকল আছে, তিনি এবং তার পরিবারেরও আমি যতদূর জানি নিজের তার তো আছেই। হোয়াট এভার, তিনি এটা ফিল করতে পারেন এবং সেই কারণেই তিনি এই অস্ত্রটা কিনেছেন বলে বলেছেন। এখন আমরা যদি দেখি সেটা আসলে অবৈধ না, কারণ আর্টিকেল 32 এই যে ক্রাইটেরিয়া, এটার মধ্যেই আছে বিশেষ কিছু মানুষের জন্য। এই তালিকার মধ্যে দেখুন, এর মধ্যে কিছু মানুষের জন্য এই দুটো শর্তই, আয়করের শর্ত এখানে শিথিল করা আছে এবং বয়সের শর্ত শিথিল করা আছে। সুতরাং জনাব আসিফ মাহমুদ কত টাকা ট্যাক্স দিয়েছেন, তার বয়স কত, এটা ম্যাটার করে না পিস্তলটা কেনার জন্য। সুতরাং এটা একটা অবৈধ অস্ত্র না, এটা একটা বৈধ অস্ত্র। সমস্যা এখন তারপরে দুটো আছে যেটা খুবই ভয়ঙ্কর। একটা খুবই ভয়ঙ্কর, ছোটটা হচ্ছে তিনি
একটা ম্যাগাজিন তার ব্যাগে নিয়ে চলে এসছেন, এই ধরনের ভুল একজন উপদেষ্টার দিক থেকে কোনোভাবেই হওয়া উচিত না, এটা ফর শিওর। কিন্তু ভয়ঙ্কর দিকটা যেটা, সেটাও দেখলাম যে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি অস্বীকার করেছেন, তিনি অস্বীকার করবেন, অস্বীকার করারই কথা। সেটা হলো নিউজ সরিয়ে ফেলা। খুবই খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। আমরা ধরে নেই যে একজন উপদেষ্টা এই ধরনের নিউজ ছাপবো না, এটা কেউ কেউ বোধ করতে পারেন, সেলফ সেন্সরশিপ যদি হয়, সেই ক্ষেত্রে না নিউজ আসলে পাবলিশ করারই কথা না, এটা উপদেষ্টার নিউজ বলে কথা। কিন্তু নিউজ পাবলিশড হয়েছে, তারপর সরিয়ে ফেলা হয়েছে কয়েকটা জায়গা থেকে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাখ্যা দেওয়ার পর সবাই এরপর একযোগে এটা নিয়ে নিউজ করেছে। এখন এই নিউজটাকে সরিয়ে ফেলা, এখন প্রাথমিক যেটা চিন্তা আমরা বলবো সেটা হচ্ছে খুবই সম্ভাবনা আছে, বা এই সম্ভাবনাটাই বেশি আমরা বলবো উপদেষ্টার পক্ষ থেকে বা তার যারা কর্মকর্তা বা লোকজন আছে তাদের পক্ষ থেকে মিডিয়াকে চাপ দিয়ে এটা সরানো হয়েছে, এটা হলো বেশি সম্ভাব্যতা। আরেকটা কেউ কেউ বলতে পারেন যে শেখ হাসিনার সময়ে নানা ক্ষেত্রে সঠিক রোল পালন না করা মিডিয়া এখন নিজেই অনেক বেশি সেলফ সেন্সরশিপ করে, ফলে তারা নিজেই সরিয়ে ফেলছেন। আমরা যদি বলি নিজেই সরিয়ে ফেলছেন, এটাও যদি হয়ে থাকে, এই সরকারের সময়ে এসে একটা মিডিয়া এখনও সেলফ সেন্সরশিপ করতে হয়, এটাও খুবই নেগেটিভ একটা বিষয় সরকারের জন্য। আরেকটা সম্ভাবনা আছে, দুটো না তিনটে আসলে, মব তৈরি হতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাপোর্টার কিছু মানুষজন গিয়ে যদি ওই জায়গাগুলোতে জড়ো হন, স্লোগান দেন, হুমকি দেন, হামলা করেন। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মতে এগুলো কিন্তু মব টব না, এগুলো প্রেশার গ্রুপ। তিনি রীতিমতো মিডিয়ার ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করেছেন যে তাদের উপরে যখন জনগণের উপরে যখন অপারেশন হয়েছিল তারা এখন প্রতিবাদ দেখাচ্ছেন, তারা প্রেশার দিচ্ছেন। তো মব না বলে মনে হয় অনেকে ফান করে বলছেন এখন প্রেশার গ্রুপ বলতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হয়ে যদি প্রেশার গ্রুপ মিডিয়াতে গিয়ে চাপ দেয় তাহলে কি হবে? আমি গত বেশ কয়েক মাসে অনেক মিডিয়াতে যাওয়া হয়, অনেক টিভিতে টকশো করা হয়, সেই কারণে খুব ভালোভাবে জানি যে অনেক টিভি চ্যানেল এই আলাপ করেন, এই কথা বলেন যে খুব মানে একটু স্পষ্টভাবেই বলেন যে তারা এখন, আগে একটা ব্যাপার ছিল যে সরকার কোন খবর নেবে নেবে না, কোনটার ব্যাপারে ক্ষুব্ধ হবে, তারা সরকারের কথা মাথায় রাখতেন। এখন মোটা দাগে সরকারের দিক থেকে কোনো সমস্যা করা হচ্ছে না, কিন্তু তারা এখন মবকে ভয় পান। কোন বিষয়ে কে কার হয়ে এসে ঝামেলা করবেন তারা নিশ্চিত নন। এইটার কারণে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছে, এটাও সরকারের জন্য খুবই খুবই ডিসক্রেডিটের ব্যাপার। কারণ এই মবগুলো তৈরি হওয়া এবং সেই মবের পক্ষে সম্মতি উৎপাদন তো সরকারের বাইরে আছে, সরকারের মধ্য থেকে হচ্ছে। যেন শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রেশার গ্রুপ বলে এগুলোকে সম্মতি উৎপাদন করছেন, এগুলোকে অবৈধ কিছু, এগুলো নেগেটিভ কিছু, সেই জায়গা থেকে মানুষকে সরিয়ে আনার চেষ্টা করছেন। এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। তাহলে আমরা এই ঘটনায় আসলে মূলত এই ব্যাপারটাই আমাদের কাছে সবচেয়ে বেশি দৃষ্টিগ্রাহ্য বলে মনে হয়। এই প্রসঙ্গে তিনি যদি এই কাজটা করে থাকেন, করেছেন বলে আমি ধরে নেই, আমি সেটা মনে করি, কারণ তার অনেক আচরণ অনেক দিন থেকে আমাদের কাছে একটা এই সরকারের উপদেষ্টা সুলভ নয়। বালখিল্য আচরণ বা বালখিল্য আচরণ তো করছেন এবং অত্যন্ত বালক সুলভ অ্যারোগেন্স অনেক ক্ষেত্রে তার মধ্যে আছে। সুতরাং তিনি এই কাজ করতে পারেন, অ্যারোগেন্স, অ্যাগ্রেশন আছে, এগুলো সবই করতে পারেন। আমরা ছোট্ট একটা রিক্যাপ যদি করি, রিসেন্ট থেকে উল্টো দিকে যদি যাই, জনাব ইশরাকের সাথে অহেতুক একটা সংঘাতে তিনি জড়িয়েছেন। অবশ্য আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে সরকারের সায় নিশ্চয়ই আছে, নাহলে তিনি করতেন না, কিন্তু তার জায়গা থেকেই এটা হয়েছে, তিনি এটা করেছেন। তার এপিএস, তার ব্যাপারে অভিযোগের তো সীমা নাই, তার এপিএস ভয়ানক দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন, পদচ্যুত হয়েছেন, দুদককে গেছেন, দুদক তার দেশের বাইরে যাওয়া বন্ধ করেছে, তার মানে প্রাথমিক তদন্তে তারা খানিকটা সত্যতা তো পেয়েছেই। সেই জায়গায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। অনেকেই ফান করেন যে এপিএস খারাপ কিন্তু মন্ত্রী ভালো, উপদেষ্টা ভালো, অথচ এপিএসরা কাকে দিয়ে কাজ করাবেন বলে মানুষের কাছ থেকে টাকা নেন, দুর্নীতি করেন, এটা বুঝতে খুব বেশি জ্ঞানের দরকার নেই, একেবারে বেসিক কাণ্ড জ্ঞান দিয়ে বোঝা যায়। এর বাইরেও যেটা সবচেয়ে বেশি আলোচিত আমরা একটু স্মরণ রাখবো, তিনি সেনাপ্রধানের ব্যাপারে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। আমি খুব বিস্তারিত ওদিকে যাচ্ছি না। ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি এমনভাবে কথা বলেছেন, এমন ভাষায় কথা বলেছেন যেটা আমাদের সঙ্গে একটা মেজর সংকট তৈরি করেছিল। প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা চরম বিভেদ তৈরি করেছে, এবং এটা তিনি করেছিলেন একজনের প্রেসক্রিপশনে বলে দাবি করেছেন। অত্যন্ত মানে প্রবাসী একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। তো এই রকম একটার পর একটা ঘটনা, এবং আমি দেখলাম এই যে সাম্প্রতিক মুরাদনগরে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার ব্যাপারেও অভিযোগ করে তিনি এটাকে যেভাবে পোর্ট্রে করার চেষ্টা করছেন, সেটা নিয়ে বিএনপি মহাসচিবও দেখলাম যে তিনি একজন উপদেষ্টা এভাবে বলেছেন, পুরো নাম উল্লেখ না করে, সেটার ব্যাপারেও তিনি তাকে অ্যাকিউজ করেছেন। সত্যি বলতে এই উপদেষ্টার পদে থাকা উচিত ছিল না। আমি অন্তত সেনাপ্রধানের ঘটনাটার পর বা এপিএস এর ঘটনার পর এই উপদেষ্টার পদে থাকার কথা ছিল না, কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি কাউকে প্রধান উপদেষ্টা সরাবেন না। মানে খানিকটা শেখ হাসিনার মতো আচরণ আমি দেখি এখানেও। শেখ হাসিনা কাউকে সরাবেন না, শেখ হাসিনা কোনো ভুল করতে পারেন না, কারণ শেখ হাসিনা মানে এই ধরনের অথরিটেরিয়ান রেজিমগুলোর ক্ষেত্রে যিনি সরকার প্রধান থাকেন, রেজিম প্রধান থাকেন, তার সম্পর্কে ন্যারেটিভটা এরকম তৈরি করা হয় যে তিনি অসাধারণ নিখুঁত, বিরাট শক্তিমান, তিনি ভুল করেন না। অথচ ডক্টর ইউনূস নিজে ভুল করেন বলে বলেছেন। জনাব নুরুল কবিরের সাথে একটা ইন্টারভিউতে তিনি মানে উপদেষ্টাদের সম্পর্কে, ভুল সম্পর্কে, ইনএফিসিয়েন্সি সম্পর্কে যখন বলা হচ্ছে, তিনি বলছেন যে আমি নিজেই তো পারি না, আমি নিজেই তো শিখি নাই, নিজেই শিখছি, এসব বলছেন। তারপরেও আমরা খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখি না। জনাব খলিলকে নিয়ে যথেষ্ট যৌক্তিক অভিযোগের পরও তাকে সরানো হয় নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও একই ব্যাপার, তাকে আসলে অনেক আগে সরিয়ে দেওয়া দরকার ছিল, বরং সেটা না করে শেখ হাসিনা মতো রাখছেন তো বটেই, তিনি তাদেরকে আরও প্রমিনেন্ট করে তুলছেন। বিএনপি যেহেতু পদত্যাগ চাইছে তাদের কাছে নিয়ে রাখবে। সুতরাং আমি মনে করি না যে কোনো পরিস্থিতিতেই আসলে এদেরকে আর সরানো হবে। আমরা ওনার সাইকোলজি বুঝে গেছি, কিন্তু আমরা মনে করি একটার পর একটা নেগেটিভস জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামের সাথে যুক্ত হচ্ছে। আর পুরনো কথা, মাহফুজ আলম এখন খুব বেশি সরব নন, তারও খুব মারাত্মক কোনো ডিজাস্টার তিনি করেছেন তাও না, কিন্তু এই দুই ছাত্র উপদেষ্টাকে আসলে আরও অনেক আগেই বের করে দেওয়া দরকার ছিল। আর একটা কথা বলে শেষ করি, এটা নিয়ে বিস্তারিত ভিডিও করেছিলাম। ছাত্র উপদেষ্টাদের নির্বাচন করা অনৈতিক। জনাব আসিফ এই প্রসঙ্গে আসলো বলে তিনি তার এলাকায় সরকারি নানান সুযোগ সুবিধা ব্যবহার করে বেশ নির্বাচনী কাজটা চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যায়। তারা একটা অধ্যাদেশ রেডি করেছিলেন, যেটা পাশ হয় না শেষ পর্যন্ত, কিন্তু উপদেষ্টা পরিষদ পাশ করেছিল, যেখানে তারা স্পষ্টভাবে অ্যাগ্রি করেছিলেন এই উপদেষ্টা পরিষদের কেউ পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারা বের হয়ে আসা উচিত, তাদেরকে বের করে দেওয়া উচিত, এবং তাদের থাকাটা এই সরকারের নিরপেক্ষতাকে যতই নির্বাচন ঘনিয়ে আসবে প্রশ্নবিদ্ধ করবে। সুতরাং এটা হওয়া উচিত। ডক্টর ইউনূস করবেন? উত্তর হচ্ছে না, তিনি কিছুই করবেন না। ডক্টর ইউনূস সম্পর্কে কেউ একটা কথা বলেন, শেখ হাসিনার সাথে ডিফারেন্স এরকম হাফান করে বলেন, ওনার অনেক ডিফারেন্স, কোনো সন্দেহ নাই, তাকে আমি তার সাথে তুলনা করছি, ব্যাপারটা এরকম না, কিন্তু এই পয়েন্টে ডিফারেন্সের কথা বলছি যে শেখ হাসিনা কথাই শোনেন না, ডক্টর ইউনূস কথা শোনেন অনেক কিছুই, কিন্তু অনেক কিছুই করেন না। উনি খুব আগ্রহ নিয়ে হয়তো শুনবেন, নিশ্চিতভাবে তিনি অনেক ক্ষেত্রে না, প্রায় সব ক্ষেত্রেই আলাদা, কিন্তু এই ক্ষেত্রে আসলে আমরা তাই দেখছি। আমরা বলি কিছু কিছু কথা শোনেন, কিন্তু কোনো কোনো জায়গায় তার খুব স্টাবার্ন অ্যাটিটিউড আছে। এটা হচ্ছে এই উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন বা কাউকে বাদ দেয়া, এই কাজটা তিনি করতে চান না। সুতরাং এভাবেই চলবে, এটা ধারণা করাই যায়। ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো, সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে, সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে। এটা কিন্তু তার নির্বাচনী এলাকা, এবং আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে। এবং দেখেন ওইখানে যারা ধরা পড়ল তাদের পরিচয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়লোটা কে? এটা হলো প্রশ্ন। তো আল্লাহর কি খেলা দেখেন, আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, এখানে আমরা দেখেছি সাদিক কায়েম সহ জামাত শিবিরের ভাইয়েরাও খুব উৎসাহ আগ্রহ নিয়ে যে এইটা বিএনপি এই ধর্ষণের সঙ্গে জড়িত, এইভাবে প্রচার করেছে। দেখেন উল্টা ঘটনা কি ঘটে গেল, আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল। আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইলো বিমানবন্দরে। মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয়। এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল, আবার ক্ষমা চাইলো তো ভালো কথা, নিউজ হইল, সেই নিউজগুলো 5 মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল। হ্যাঁ, ধরেন ম্যাগজিন সে নিরাপত্তার জন্য রাখতে পারে, সেই নিউজও হইতে পারে,
এই নিউজটা যে ডিলিট করাইলো, এইটা কতটুকু ফ্যাসিবাদী আচরণ। যে ভিডিওটা ফাঁস হয়েছে, জুলকারনাইন শের ভাই ফাঁস করলো, এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবেই চালাই দিত। কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ, আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি, হয়তো ঘটনা মিথ্যা। এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলাও শুরু করছে যে এটা গুজব, এটা মিথ্যা। তো এটাই হলো একটা বিষয়। মুরাদনগরের আসিফ মাহমুদের যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে বা অন্যকে ফাঁসানোর যে একটা চেষ্টা, বিএনপি না, ধরেন যে কোনো একটা দলই কোনো একটা অপরাধ করেনি, এমনিতে তো রাজনৈতিক দলগুলোর অনেক দোষ, চুল থেকে পান খুসলেই নানা সমালোচনা হয়, আলোচনা হয়, এটা বিএনপির হয়, জামাতের হয়, অনেক ঘটনা আছে, তাই না? এই যে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন শিবের নেতা প্রবাসীর স্ত্রীর সাথে ধরা খেলো, সেইখানে আমরা যখন প্রথম প্রচার করেছিলাম তখন এটাকে গুজব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্রমাণ দিলাম তখন আবার তাকে বহিষ্কারও করা হলো। তো রাজনীতি অনেক বড় একটা বিষয়। রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ, খারাপ মানুষ, সব মিলাই মানুষ। সেই মানুষগুলো অন্যায় করবে, তারা ধরা খাবে, বহিষ্কার হবে। কিন্তু ডিসইনফরমেশন যেটা, যে কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো, এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রাইম। মুরাদনগরে ফাঁসাইতে গিয়ে আজকে আসিফ মাহমুদ নিজেই ফাঁসে গেল, এই হলো অবস্থা। আসিফ মাহমুদের বিষয়ে আমি একটা কথা বলি, দেখেন, এই যে আমি একটা নিউজ দেখাচ্ছি, দেখালে আপনারা বুঝবেন। আমি একটা ভিডিও করেছিলাম আসিফ মাহমুদের নিয়োগ জালিয়াতি, তারপরে প্রশাসক নিয়োগে জালিয়াতি, এইসব বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। এবং আপনারা খুব করে খেয়াল করবেন যে আসিফ মাহমুদের বিষয়ে যে নিউজগুলো বিভিন্ন সময় হয়েছিল, অনলাইনে রয়ে গেছে, নিয়োগ জালিয়াতি বিষয়ে, ওয়াসার ঘটনা তো আমরা সবাই জানি টুকটাক, তাই না? তো এই যে দেখেন, এটা ডিলিট করে দিয়েছে, আজকে ডিলিট করে দিয়েছে। আসিফ মাহমুদের বিষয়ে সমালোচনা করে, তার কোনো দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে সেটা ফেসবুকে, ইউটিউবে কোথাও রাখা যায় না। সরকারের যে আইসিটি ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসিফ মাহমুদ পুরা দমে এটাকে এনজয় করতেছে। এবং নিউজের যে সেন্সর টিম বা সরকারের যে সেন্সরিং পাওয়ার, এইটাকেও তার বিষয়ে সমালোচনা হয়ে কিছু হইলে ওটা ডিলিট করে দেওয়া, ওটা গায়েব করে দেওয়া, এগুলোর মধ্য দিয়ে চলছে। তো তার জন্য একটা শিক্ষণীয় বার্তা, অন্যকে ফাঁদে ফালাইতে গিয়ে, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কিভাবে নিজে কট খাইতে হয়, এইটা আসিফ মাহমুদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয়। আসিফ মাহমুদ আজকে যে আওয়ামী লীগের লোকগুলোকে নিয়ে এলাকায় শোডাউন দিচ্ছে, হ্যাঁ, এটা তো আমি বলতেছি, এই আওয়ামী লীগের এই লোকগুলো আজকে আসিফ মাহমুদকে ব্যাকআপ দিচ্ছে তার এলাকায়। ওইখানে বিএনপির কায়কোবাদ ভাই, সে নির্বাচন করবে, আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগকে নিয়ে শোডাউন করতেছে। আচ্ছা ধরেন কোনো কারণে আওয়ামী লীগ ফেরত আসলো, যেই লোকগুলো আসিফ মাহমুদকে মুরাদনগরের শোডাউনে হেল্প করতেছে, ঠিক আছে, ওই মানুষগুলো এই আসিফ মাহমুদের বাবের ঘাটটাকে মটকাবেনি বলেন? তা আজকে আওয়ামী লীগকে নিয়ে শোডাউন দিচ্ছে, ভালোই লাগতেছে, কিন্তু এই আওয়ামী লীগ ফিরে আসলে আগে আসিফ মাহমুদের ঘাটটাই মটকাবে। আসিফ মাহমুদ যেন এটা মনে রাখে। তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।